অনেক পরীক্ষার্থী অঙ্ক এবং ইংরেজিতে ভালো ফল করলেও জিকে সম্বন্ধে সঠিক প্রস্তুতি না থাকার কারণে কিন্তু অনেকেই পিছিয়ে পড়েছিলেন। নমস্কার বন্ধুরা, আমি রিমি মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা এমনই 25টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা কিন্তু আসন্ন WBSSC গ্রুপ ডি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, এবং প্রতিটি প্রশ্নের সাথেই থাকবে বিস্তারিত ব্যাখ্যা, এবং তার সাথে আরো কয়েকটি প্রশ্ন আপনারা অতিরিক্তই জেনে নিতে পারবেন। ওই প্রশ্নগুলির মধ্যেই সেগুলো কিন্তু থাকবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো, কোষের শক্তিঘর বা পাওয়ার অব দ্য সেল কাকে বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার অব দ্য সেল কাকে বলা হয়? আমরা সবাই জানি যে 4টি করে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেটি সঠিক সেটি আমাদের বেছে নিতে হবে। তো এখানে আমি অপশনগুলো বলছি। লাইসোজোম, অপশন এ লাইসোজোম, অপশন বি তে রয়েছে মাইটোকন্ড্রিয়া, অপশন সি হচ্ছে রাইবোজোম, এবং অপশন ডি গলগি বডি। এই যে 4টি অপশন বললাম, এর মধ্যে সঠিক কোনটি? কোষের শক্তিঘর বা পাওয়ার অব দ্য সেল কাকে বলা হয়? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার অব দ্য সেল বলা হয়। এবার অপশন এ তে কি রয়েছিল? অপশন এ তে ছিল লাইসোজোম। এই যে লাইসোজোম, এখন যদি আমাদের মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর না এসে যদি আসতো যে আত্মঘাতী থলি কাকে বলা হয়, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে লাইসোজোম। এটা ভালো করে মনে রাখবে যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এবার দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? কত সালে ভারতের সংবিধান কার্যকর করা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে, অপশন এ তে রয়েছে 15ই আগস্ট 1947 সাল, 15ই আগস্ট 1947 সাল। অপশন বি তে রয়েছে 26শে নভেম্বর 1949 সাল, অপশন সি 26শে জানুয়ারি 1950 সাল, আর অপশন ডি তে রয়েছে 30শে জানুয়ারি 1948 সাল। এই যে 4টি আমি বললাম, তাহলে এখান থেকে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, এবারে 3 নম্বর প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? এখানে যে অপশনগুলো রয়েছে আমি বলছি। অপশন এ তে রয়েছে হোসেন শাহ, হোসেন শাহ। দ্বিতীয় হচ্ছে অপশন বি আকবর, অপশন সি মুর্শিদ কুলি খাঁ, আর অপশন ডি সিরাজ উদ্দৌলা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ হোসেন শাহ। হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। এই হোসেন শাহ হচ্ছে উদারতার জন্য কিন্তু তিনি বাংলার আকবর নামে আখ্যা পেয়েছেন। ঠিক আছে, হোসেন শাহর পুরো নাম কি? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। পুরো নামটাও জেনে রাখবে, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ওনাকেই বাংলার আকবর বলা হয়। এবারে 4 নম্বর প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন এ গঙ্গা, অপশন বি তিস্তা, অপশন সি দামোদর, আর অপশন ডি তে রয়েছে রূপনারায়ণ। হয়তো এটা মোটামুটি সবাই জানো যে দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। তাহলে অপশন সি দামোদর নদ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দামোদর নদে অতীতে বাংলায় এই দামোদর নদীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, আর সেই জন্যই কিন্তু এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অপশন এ, অপশন এ তে রয়েছে রোগ প্রতিরোধ করা, অপশন বি তে রয়েছে রক্ত জমাট বাঁধা, অপশন সি অক্সিজেন সরবরাহ করা, এবং অপশন ডি তে রয়েছে খাদ্য হজম করা। এখানে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি সেটা জানতে চেয়েছে। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনে কি থাকে? হিমোগ্লোবিনে আয়রন থাকে। হিমোগ্লোবিনে আয়রন থাকে, যা কি করে, যা ফুসফুস থেকে সরাসরি অক্সিজেন শরীরে পৌঁছে দেয়। তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন করা। এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? আমাদের যে মহাত্মা গান্ধী, ওনার রাজনৈতিক গুরু কে ছিলেন?
অপশন এ তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি তে রয়েছে বাল গঙ্গাধর তিলক, সি তে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে এবং ডি তে রয়েছে সুভাষচন্দ্র বসু। তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। উনি কোনো কিছু করার আগে উনি কিন্তু এই গোপাল কৃষ্ণ গোখলে মহাশয়ের সঙ্গে আলোচনা করে নিতেন। আর এই গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে কিন্তু গান্ধীজি রাজনীতিতে সক্রিয় হন, ভারতীয় রাজনীতিতে উনি সক্রিয় হন। এবারে 7 নম্বর প্রশ্ন কি রয়েছে? বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? চলো অপশনগুলো জেনে নিই। অপশন এ হচ্ছে পল হন, অপশন বি তে রয়েছে হরি সেন, অপশন সি তে রয়েছে বানভট্ট আর অপশন ডি তে রয়েছে কৌটিল্য। তাহলে এলাহাবাদ প্রশস্তি, বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি হরি সেন। হরি সেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এখন এইভাবে না এসে এই প্রশ্ন আসতেই পারে যে এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? তাহলে আমাদের উত্তর কি হবে? এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী জানা যায়। ঠিক আছে। আর হরি সেন উনি কে ছিলেন? উনি ছিলেন কিন্তু সমুদ্রগুপ্তের রাজকবি। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ তে রয়েছে রেটিনল, অপশন বি তে রয়েছে থিয়ামিন, অপশন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আর অপশন ডি ক্যালসিফেরল, ক্যালসিফেরল। তাহলে এই চারটির মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যাসকর্বিক অ্যাসিড। তো এখন দেখো কোন জাতীয় ফলে ভিটামিন সি থাকে? টক জাতীয়, যে কোনো টক জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? যদি প্রশ্ন আসে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, তাহলে কি হবে? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তাহলে এখান থেকেও কিন্তু আমরা মোটামুটি 3টি প্রশ্ন পেয়ে গেলাম। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? অপশনগুলো কি রয়েছে চলো জেনে নিই। অপশন এ তে রয়েছে ভাকরা নাঙ্গাল, অপশন বি তে রয়েছে হীরাকুদ বাঁধ, অপশন সি তে রয়েছে তেহরি বাঁধ এবং অপশন ডি তে রয়েছে ফারাক্কা বাঁধ। আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ বাঁধকেই কিন্তু ভারতের দীর্ঘতম নদী বাঁধ বলা হয়। এখন প্রশ্ন আসতেই পারে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? যদি এই প্রশ্নটি আসে তাহলে তার উত্তর কি হবে? হীরাকুদ বাঁধ হলো ওড়িশার মহানদীর ওপর অবস্থিত। ওড়িশার মহানদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত, যা ভারতের দীর্ঘতম নদী বাঁধ। মনে রাখবে এটি, ওড়িশার মহানদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত। আর এই হীরাকুদ বাঁধ কি? তাহলে ভারতের দীর্ঘতম নদী বাঁধ। এবারে 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কাকে বলা হয়? যেমন ভারতের আমাদের জাতীয় পশু রয়েছে, জাতীয় ফল রয়েছে, জাতীয় পাখি রয়েছে, সেরকমই কিন্তু পশ্চিমবঙ্গেরও রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য ফল, রাজ্য ফুল সব রয়েছে। তো এখানে প্রশ্ন হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? তার মধ্যে 4টি অপশন দেওয়া আছে। অপশন এ তে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি তে রয়েছে মেছো বিড়াল, অপশন সি তে রয়েছে এক শৃঙ্গ গন্ডার এবং অপশন ডি তে রয়েছে হাতি। তাহলে এই 4টির মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, এক শৃঙ্গ গন্ডার আর হাতি, 4টির মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কিন্তু বলা হয় মেছো বিড়ালকে। ঠিক আছে। ভারতের জাতীয় পশু বাঘ, এটা আমরা সবাই জানি। আর পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু, সেই রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। 11 নম্বর প্রশ্ন কি রয়েছে? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন? এর জন্য কি অপশন দেওয়া রয়েছে? অপশন এ তে রয়েছে সারনাথ, অপশন বি তে রয়েছে লুম্বিনী, অপশন সি তে রয়েছে বুদ্ধগয়া আর অপশন ডি তে রয়েছে কুশীনগর। 4টি অপশন যে বললাম, সারনাথ, লুম্বিনী, বুদ্ধগয়া আর কুশীনগর। তাহলে আমাদের এখান থেকে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে বুদ্ধগয়া, অপশন সি বুদ্ধগয়া। এই বুদ্ধগয়া কোন নদীর তীরে অবস্থিত? নিরঞ্জনা নদীর তীরে।
নিরঞ্জনা নদীর তীরে, এটাও কিন্তু জেনে রাখবে। বুদ্ধগয়া কোন নদীর তীরে অবস্থিত যদি আসে, তাহলে নিরঞ্জনা নদীর তীরে। আর কোন গ্রামে? উরুবিল্ল গ্রামে। উরুবিল্ল গ্রামে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি সিদ্ধিলাভ করেছিলেন। এবার 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? এখানে অপশন দেওয়া রয়েছে। অপশন এ হচ্ছে ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি আয়নোস্ফিয়ার এবং অপশন ডি হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই জেট বিমান চলাচল করে। কারণ কি? কারণ হচ্ছে এই স্তরে ঝড় বৃষ্টি একেবারে হয় না বললেই চলে। আর যদি তোমাদের প্রশ্ন আসতো স্ট্র্যাটোস্ফিয়ারকে আর কি নামে বলা যায়, স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটি নাম কি, সেটা কিন্তু শান্ত মণ্ডল, মনে রাখবে, শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল একই জিনিস। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, কাইজার ই হিন্দ উপাধি কাকে দেওয়া হয়েছিল? এখানে কি অপশন রয়েছে? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহেরু আর অপশন ডি সর্দার প্যাটেল। কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীকে। সঠিক উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধী। এবারে যদি বলে এই উপাধি কারা দিয়েছিলেন, গান্ধীজিকে এই উপাধি কারা দিয়েছিলেন, তাহলে কারা দিয়েছিলেন এই উপাধি? ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার ওনাকে এই উপাধি দিয়েছিলেন। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরের? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরের? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4 এবং অপশন ডি 5। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হচ্ছে 3 ধরনের। সঠিক উত্তর হবে অপশন বি 3 ধরনের। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি স্তর নিয়ে কিন্তু গঠিত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ঠিক আছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি টেনিস। এই ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফুটবল। ফুটবল খেলার সাথে ডুরান্ড কাপ যুক্ত। এই ডুরান্ড কাপ হলো এশিয়ার সবচেয়ে পুরনো এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। 16 নম্বর প্রশ্ন, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশন এ 96.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি 98.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 100.4 ডিগ্রি ফারেনহাইট এবং অপশন ডি 97.4 ডিগ্রি ফারেনহাইট। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াসে এটি প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, মনে রাখবে। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? অর্থাৎ পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 1526, অপশন বি 1556, অপশন সি 1761 আর অপশন ডি 1757। পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তাহলে উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ 1526 সালে। অপশন এ 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এই পানিপথের যুদ্ধ। 18 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোন গ্যাস? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোন গ্যাস? অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড এবং অপশন ডি হাইড্রোজেন। এই 4টি অপশন বললাম, তার মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হচ্ছে অপশন সি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডকে কিন্তু আমরা CO2 বলতে পারি। এই কার্বন ডাই অক্সাইড কি করছে? বায়ুমণ্ডলের তাপ ধরে রেখে পৃথিবীর তাপমাত্রা কি করছে? বাড়িয়ে দিচ্ছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? কি কি অপশন রয়েছে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি মুম্বাই, অপশন সি বেঙ্গালুরু আর অপশন ডি চেন্নাই। এর সঠিক উত্তর কি হবে? অপশন সি বেঙ্গালুরু।
অপশন সি বেঙ্গালুরু, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এই বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি কেন বলা হয়? আইটি শিল্পের হাব হওয়ার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? এখানে অপশন রয়েছে অপশন এ জ্যোতি বসু, অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়, অপশন সি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি চিত্তরঞ্জন দাস। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়কে কিন্তু পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়। 21 নম্বর প্রশ্ন কি রয়েছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন কে, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি রয়েছে ভিটামিন ই। ঠিক আছে, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন কে। অপশন বি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর অভাব হলে কি হয়? ভিটামিন কে এর অভাব হলে রক্তক্ষরণ বন্ধ হতে কিন্তু দেরি হয়। এরপরে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এখানে অপশন রয়েছে লালা লাজপত রায়, অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি বিপিন চন্দ্র পাল এবং অপশন ডি ভগৎ সিং। কাকে বলা হয়, কার উক্তি ছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। এই উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রথম নোবেল জয়ী ভারতীয় কে ছিলেন? অপশনগুলো কি রয়েছে? অপশন এ সি ভি রমন, অপশন এ সি ভি রমন, অপশন বি মাদার টেরেসা, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি হচ্ছে অমর্ত্য সেন। তাহলে প্রথম নোবেলজয়ী ভারতীয় কে ছিলেন? এর উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন? অপশন রয়েছে এ 25 বছর, বি 30 বছর, সি 35 বছর এবং ডি 21 বছর। তাহলে এর সঠিক উত্তর কি হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন? এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি 30 বছর। ঠিক আছে, রাজ্যসভার জন্য 30 বছর হলে তবেই কিন্তু রাজ্যসভার সদস্য হতে পারবে। এবার 25 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন আজকের আমাদের 25টি প্রশ্নের মধ্যে। 25 নম্বর প্রশ্ন কি রয়েছে, শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার, শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন কি রয়েছে? অপশন এ রয়েছে সাহিত্য, অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন সি খেলাধুলা এবং অপশন ডি সমাজসেবা। তাহলে শান্তি স্বরূপ ভাটানগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির জন্যই কিন্তু শান্তি স্বরূপ ভাটানগর পুরস্কার দেওয়া হয়। কাদের দেওয়া হয় এটা? প্রতি বছর বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, প্রতি বছর বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানীদের এই পুরস্কার দেওয়া হয়, শান্তি স্বরূপ ভাটানগর পুরস্কার। তাহলে বন্ধুরা, আজ আমরা স্কুল সার্ভিসের আসন্ন WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ 25টি জিকে নিয়ে আলোচনা করলাম, আশা করি এগুলো আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। এই প্রশ্নগুলির মধ্যে কার কটা উত্তর সঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই মনে রাখবে, সরকারি চাকরির প্রতিযোগিতায় জেতার একমাত্র উপায় হলো কিন্তু ধারাবাহিকতা। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তোমরা যদি এইরকম নিয়মিত প্র্যাকটিস সেট চাও তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে প্রচুর ভিডিওটি শেয়ার করে দাও, যারা আসন্ন WBSSC গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছে। আর অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। কালকে আবার আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে আমরা হাজির হব ঠিক এই সময়ে। ধন্যবাদ।